আরেকটা জিনিস, এই যে গীতা পাঠ, সবাই নাকি গীতা পাঠ করে, গীতা পাঠের মাহাত্ম্য নিয়ে আলাদা করে বলার কি দরকার? আপনি যখন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করেছিলেন মানসবাবু, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে আয়োজন হয়েছিল এই বাংলাতে, জানিয়ে কটাক্ষ হয়েছে, চূড়ান্তভাবে তাকে ছোট করে দেখানোর চেষ্টা হয়েছে, সেই অত বড় ঐতিহাসিক গীতা পাঠ অনুষ্ঠানের অন্যতম আয়োজক মানসবাবু, আপনি একটা লড়াই লড়ছেন এবং এই বাংলায় এই লড়াইটা সম্বন্ধে মানুষের জানা প্রয়োজন। মানসবাবু খুব সহজভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা যে খুব কঠিন কোনো বিষয় নয়, প্রচণ্ড ঋদ্ধ, প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড প্রাজ্ঞ মানুষই শুধু সেই গীতাটি পড়বে, ছোবে, হাত দেবে, এরকম বিষয় নয়। আপনি খুব সহজভাবে বলেন যে গীতা আসলে দুটো কম বয়সী ছেলের কথোপকথন ডকুমেন্ট করা, রেজিস্টার করা। একজন ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড একটা ছেলে, যার নার্ভাস প্রবলেম হয়ে গেছে, সে নিজের অস্ত্র তুলতে পারছে না, তার নার্ভাস ব্রেকডাউন, আমাদের আজকের ভাষায় নার্ভাস ব্রেকডাউন হয়ে গেছে, এবং আরেকজন যে আছে তার সঙ্গে সে তাকে পেপটক বা মোটিভেশনাল টক দিচ্ছে, মানে কাউন্সেলিং করা। একদম। এবং এভাবেই আপনি গীতাটাকে ভেঙে 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 পরবর্তী প্রজন্মকে বোঝাতে চান। একদম বলেন। লক্ষ্যকণ্ঠে যে গীতা পাঠ হলো, এটা আসলে আমার ব্রেন চাইল্ড। মানে প্রথম আমি একা শুরু করেছিলাম, তারপরে আমি বিভিন্ন সাধু সন্তদের ডাকি এবং তাকে বোঝাতে শুরু করি যে মানুষ এখন গীতাটাকে যেভাবে জানে, সেটা আমাদের পরিচয় শুরু হয় মরাবাড়ি থেকে, যে মরার মুখে কেউ মরে গেলে গীতা চাপিয়ে দাও। তো আমি দেখলাম যে গীতাটা মূলত দুটো যুবকের গল্প, একটা ছেলের নাম কৃষ্ণ, একটা ছেলের নাম অর্জুন। কৃষ্ণ ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, একদম প্রথম অধ্যায় যেটা, সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ, যেখানে পুরো ফ্রাস্ট্রেশন আছে যে একটা ছেলে ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড। এরপরে অর্জুন, শ্রীকৃষ্ণকে আমরা যদি ধরি, তিনি একজন ভালো মাস্টারমশাই, তিনি তাকে মোটিভেট করছেন যে কেন তুমি ভালো কাজ করবে, কেন তুমি দেশের জন্য কাজ করবে, এবং একেবারে শেষ যেখানে হচ্ছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে মোটিভেশন হয়েছে। আমার মনে হয়েছিল পশ্চিমবঙ্গের যুব সমাজ এই মুহূর্তে ভীষণ বিষাদগ্রস্ত। তাদেরকে যদি মোটিভেট করতে হয় যে আমি কিভাবে নিজের লক্ষ্য পূরণ করব, ধর্মকর্ম গুলি মারুন, আমি সেই জন্য গীতা পাঠ করাইনি। আমার গীতা পাঠের এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য ছিল শাস্ত্রগুলো ক্রমশ আচার সর্বস্ব হয়ে উঠছে, অর্থাৎ গীতাটা যে মূলত শিশু কিশোরদের বই, আমি সেটাকে প্রমাণ করতে পেরেছি। এবং গীতা নিয়ে যে একটা জাতি জেগে উঠতে পারে, মানে আমি যদি বাঙালি জাতি ধরি, যে শুধু গীতাটাকে নিয়ে জেগে উঠতে পারে, এবং গীতার যে প্রতিপাদ্য বিষয়গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন একটা করে যোগ আছে, মানে প্রথমটা অর্জুন বিষাদ যোগ, তারপর সাংখ্য যোগ, তারপর কর্মযোগ, তারপর জ্ঞান যোগ, এরকম সব যোগ। এই যোগটার অর্থই হচ্ছে পজিটিভনেস। শিশুকাল থেকে যদি একটি ছেলের মধ্যে পজিটিভনেস তৈরি করা যায়, তাহলে তার আর গীতা পড়ার দরকার নেই, জানতে হবে তার পুরো গীতাটা মুখস্থ হয়ে গেছে, যে আমি যা কিছু করব পজিটিভলি করব। আপনি যদি বাংলার যুব সমাজের দিকে তাকান, সে যে মিডিয়ামে পড়াশোনা করা ছেলেও তার মধ্যে নেগেটিভনেস বেশি, সে সব কিছুতেই খারাপ দেখে, না এর ওটা খারাপ, ওর ওটা খারাপ। এই নেগেটিভনেস থেকে পজিটিভনেসে নিয়ে আসার যে বই, সেটা গীতা। ধর্ম টর্ম কিছু নয়, কমপ্লিটলি মোটিভেশন। আপনাকে প্রথমে বলা আছে কি কি কাজ করতে হবে। প্রথম যেটা বলা আছে যে আপনার জন্ম হয়েছে, দ্বিতীয় অধ্যায় আর কি, বিষাদ কাটানোর পরে যখন বোঝাচ্ছে, খুব সিম্পলি 2 মিনিট লাগবে, সেটা হচ্ছে প্রথম আপনাকে বোঝাচ্ছে যে আপনার জন্ম হয়েছে, আপনার মৃত্যু হবেই, এটা নিশ্চিত থাকো, মানে পৃথিবীর কারো ক্ষমতা নেই মৃত্যু, এই জন্মিলে মরিতে হবে। আপনার এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কালটা, সেটা আপনি কি করে কাটাবেন, এই হচ্ছে গীতা। এখন নিশ্চয়ই আমাদেরকে আনন্দে কাটাতে হবে, তার জন্য কী করতে হবে, কাজ করতে হবে। ঠিক তার পরেরটা হচ্ছে কর্মযোগ, যে কি কাজ করতে হবে তার একটা বর্ণনা দেওয়া, যে তুমি কী কাজ করলে ভালো থাকবে। তো যখন আপনি যদি দ্বাদশ অধ্যায় অবধি দেখেন, মানে বেশ মজার ব্যাপারটা, দ্বাদশ অধ্যায় অবধি যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রচুর কিছু বোঝালো, এটা ওটা বোঝানোর পরে অর্জুন এত ভালো বুদ্ধিমান ছেলে, ও বললো দেখো 10টা অধ্যায় আমার বোঝা হয়ে গেছে, আমি ওসব থিওরি বুঝতে চাই না, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও তো, মানে এতক্ষণ তুমি যা বোঝালে তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। মানে পড়লে মনে হবে এটা হচ্ছে 11-12 একটা সায়েন্সের কেমিস্ট্রির ক্লাস হচ্ছে, যে পুরোটা থিওরি হয়ে গেছে, এবার তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। শ্রীকৃষ্ণ বাধ্য হলো অর্জুনকে বিশ্বরূপ দর্শন যোগ দেখাতে,
অর্থাৎ প্র্যাকটিক্যাল দেখাতে। অর্থাৎ তুমি যা কিছু করছো থিওরিতে কিছু হবে না ভাই, তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখাও। তিনি যখন প্র্যাকটিক্যাল দেখালেন, ঠিক তারপরে অর্জুন বলল, ও এবার আমি সব কিছু বুঝেছি, এবার আমি যুদ্ধ করতে রাজি আছি। এবং সবথেকে মজার ব্যাপার যেটা আমাদের ফ্লেক্সিবিলিটি বলতে পারেন, সেটা হচ্ছে গীতাতে সব কিছু বোঝানোর পরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে আমার যা কাজ ছিল আমি করেছি, আমি তোমাকে পুরো পড়াশোনা বুঝিয়ে দিয়েছি, মোটিভেট, এবার যথেচ্ছসি তথা কুরু, তোমার যেটা ভালো মনে করবে তুমি করবে, কারণ পরে তুমি আমাকে দায়ী করো না যে আমি তোমাকে চাপ দিয়ে করিয়েছি, তুমি যেটা ভালো বুঝবে সেটা তুমি করো। তো সেজন্য আমি বলি যে একটা ছেলে যদি আইএএস হতে চায়, আইপিএস হতে চায়, ডাব্লিউবিসিএস হতে চায়, গীতা পড়া উচিত। এবং উপনিষদেও সেটা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবদত, একটা গোল ফিক্সড করে নাও যে আমি এটা করতে চাই, এবং সেটা করার জন্য তোমার যা যা করার দরকার তুমি করো, এটা শাস্ত্র, আচার সর্বস্বতা নয়।